প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি বর্ষা। সপ্তাহের রবি থেকে বৃহস্পতি দুপুর 12টা 20 মিনিটে আজ দুপুরে অনুষ্ঠানটি এনটিভিতে দেখতে পাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, নির্বাচিত এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথির সঙ্গে আড্ডা। প্রথমেই থাকছে সংস্কৃতি। সংস্কৃতিতে আজ জানাবো নাট্য ও চিত্রকলা প্রদর্শনী সম্পর্কে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে দেশ নাটক প্রযোজিত নাটক নিত্য পুরাণ। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে এফোর্ডেবল অটাম শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 11:30টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 22শে অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে হাসান রেজাউলের পরিচালনায় ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন। আচ্ছা, এই উকিল সাহেবের সাথে তোমার পরিচয় কেমনে? আপনি খোকনের মামলাটা স্টপ করে দেন, আর আগায়েন না, ভালো হবে সবার জন্য। কিন্তু এমন হয় না যে মামলাটাও আমি লড়লাম আর আপনার সাথে সম্পর্কটাও ভালো থাকলো, এরকম কোনো কথা নেই? না, রাজনীতি সবসময় নীতিতে বিশ্বাসী। আপনি নীতি ঠিক রাখলেন, আমি ঠিক রাখলাম। আপনি নীতি ঠিক রাখলেন না, আমি নীতি ঠিক রাখলাম। মা বাবা ভাই বোন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে থাকছে রায়হান খানের পরিচালনায় ধারাবাহিক নাটক মেডেল। গতকালকে একটা স্বপ্ন দেখছি আবার। কি স্বপ্ন পাচ্ছেন? দেখি যে আপনি আমার একটা মোটরসাইকেল কিনে দিচ্ছেন, আমি চালাইতেছি, পিছনে আপনি বসা, তার পিছনে আম্মায় বসা, আমরা যাইতেছি কক্সবাজার। আব্বা, স্বপ্ন হিসেবে এটাও খুব ভালো স্বপ্ন। ভালোই আব্বা, ভালোই আব্বা, মোটরসাইকেলটা কিনে দেন আব্বা। আমি তোমার কোনোদিনও মোটরসাইকেল কিনে দেবো না। রাত 11টা 30 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা সাব্বির আহমেদ। শুভ দুপুর, আমন্ত্রণ আপনাকে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালোই, সব মিলিয়ে। তো জানতে চাইবো যে একদম শুরুতেই যে এখনকার ব্যস্ততা, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক ব্যস্ত। কি কি নিয়ে ব্যস্ত আছেন এখন? আসলে রানিং সিরিয়াল তো আছে, বেশ 4-5টা চ্যানেলে আমার 4-5টা সিরিয়াল অন এয়ার হচ্ছে, অন স্ক্রিন। তার মাঝখানে আবার সিঙ্গেল নাটকও আছে। আর তার মাঝখানে লাস্টে একটা কাজ শেষ করলাম, মানে আমার প্রথম ওয়েব সিরিজ, ফার্স্ট একটা ওয়েব সিরিজের কাজ শেষ করলাম। এই তো, এই ব্যস্ততার মধ্যে আছি। বাহ, চমৎকার। অনেকগুলো মাধ্যমে তো এখন কাজ হয়, একটু আগে বলছিলেন ওয়েব সিরিজ। তো আরেকটু জানতে চাই যে টেলিভিশনের বাইরে অনেকগুলো মাধ্যমে কাজ করছেন, সবচেয়ে পছন্দের জায়গা যদি জিজ্ঞেস করি তাহলে কোনটা? আসলে হচ্ছে কি, মানে মিডিয়ার সেক্টরের কাজের ব্যাপারটা যেটা হচ্ছে, মানে এখানে আসলে ডিপেন্ড করছে কাজের সাথে পারিশ্রমিক অর্থযুক্ত একটা ব্যাপার আছে, আর্থিক একটা সুবিধার বিষয়। কিন্তু প্রাণের তৃপ্তির জায়গা যদি হয় সেটা হলো মঞ্চ। সেখান থেকে আর্থিক কিছু পাওয়া যায় না, প্রাণের তৃপ্তিটা পাওয়া যায়, ভালোবাসাটা পাওয়া যায়। সো তৃপ্তির জায়গা ওটা। তবে প্রফেশনাল জায়গা থেকে ডেফিনেটলি এখন হচ্ছে যে নাটক হতো, তার আগে চলচ্চিত্র, দুইটা মাধ্যম ছিল, নাটক চলচ্চিত্র। মাঝে তো টিভিসি আছে, ডকুমেন্টারি, সেটা তো রেগুলার ওয়ার্ক না। তো মাঝখানে শুরু হলো অনলাইন ভিত্তিক ইউটিউব কন্টেন্ট, তারপরে আসলো ওয়েব সিরিজ। এখন দেখা যাচ্ছে চলচ্চিত্র বাজেট আমরা এই ধরে নিই, নাটকের বাজেট ধরে নিই, যেই আর একটা ডিস্টেন্স থাকে, এই মাঝে এসে ওয়েব সিরিজের বাজেটটা এসেছে। তো তখন দেখা যাচ্ছে যে নাটকের থেকে ওয়েব সিরিজ বাজেট ডেফিনেটলি ভালো,
গল্প আর একটু আধুনিক আর একটু যত্ন নিয়ে করার চেষ্টা থাকে, যেহেতু বাজেট আছে, একটা সিরিয়াসনেস থাকে। বেসিক্যালি এটা ওয়েব সিরিজ না বলে সবাই এটা ফিল্মি দৃষ্টিতেই দেখে যে ফিল্ম করছি, আমাদের এটা ওভাবেই করতে। সো সেইখান থেকে মনে হয় ওয়েব সিরিজ দ্য বেস্ট, মানে কাজের জায়গা থেকে। বাহ, চমৎকার। আমরা জানি যে আপনার শুরুটা মঞ্চ, এবং যেটা বলছিলেন যে আত্মতৃপ্তি থাকে, তো মঞ্চের শুরুর গল্পটা একটু শুনতে চাই। মঞ্চের শুরুর গল্পটা হচ্ছিল আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা থেকে। আমি ওইখানে যখন ক্লাস 3-4 এর স্টুডেন্ট, তখন আমাদের মাগুরা সিনেমা হলগুলো 3টা সিনেমা হলে, কোনো সিনেমা হলের ছবি আমি মিস করতাম না। আর আমার ছবি দেখার আগ্রহ হতো যখন দেখতাম যে কোনো একটা পোস্টারে মার্শাল আর্টের ছবি বা আর্মসের ছবি দেওয়া, ফাইটিং দৃশ্য দেখে মনে হচ্ছে, ওইগুলো আমি দেখতাম। আর ছোটবেলায় আমার চলচ্চিত্রে মানে হিরো বা যাকে দেখে উদ্ভূত হতাম সে ছিল রুবেল ভাই। বাহ। তো ওনার দেখা দেখি মার্শাল আর্ট শেখা শুরু করলাম। মফস্বলী ডিস্ট্রিক্টে তো অ্যাভেলেবেল উস্তাদ নেই, অ্যাভেলেবেল প্রতিষ্ঠান নেই, তো যখন যাকে পেয়েছি তাকেই গুরু মেনেছি। তো দেখা যাচ্ছে সবার কাছে গেলে ফার্স্ট পার্টটা যে হোজ হোজ এইটুকু শেখায়, পরের স্টেপ আর কেউ পারে না। তো ফাইনালি যখন একটু উস্তাদ পেলাম, তার কাছে শিখলাম, ওনার নাম ইউসুফ। তো আমার ওই দিন ফার্স্ট একটা বেল্ট হলো, দ্বিতীয় বেল্ট ইয়েলো বেল্ট একটা ফাইট হবে। তো উনি আসছে না, আমি ওনার বাসায় গেলাম, যে দেখুন বাসায় নেই। তো আমার স্বপ্নটা তখন পর্যন্ত ওইখানে থেমে গেল মার্শাল আর্টের ক্ষেত্রে। তো থিয়েটার চর্চা করতাম মাগুরা লায়ন কিং ক্লাব, পরবর্তীতে চিলড্রেন্স থিয়েটার নাম হয়। এরপর এসে আমরা অনন্যা থিয়েটারে কাজ করি দীর্ঘদিন। তো তার পরবর্তী এসে ঢাকা 2005 থেকে প্রাঙ্গণ নাট্যদলে কাজ করি। এইভাবে মঞ্চ নাট্যদলে কাজের শুরু। টিভি স্ক্রিনে কাজ শুরু হয় সেটা 2007-এ। আচ্ছা, এই তো পথ চলা। তো এখন মঞ্চটাকে মিস করা হয়? ভীষণ মিস করি আসলে। এখন ওই যে নাগরিক ব্যস্ততা, মানে যেটাই বলেন প্রফেশনাল ব্যস্ততা, সবকিছু মিলে আসলে হয়ে উঠছে না। তো ভীষণ মিস করি, কারণ মঞ্চ আসলে একটা, যেমন স্টুডেন্টদের জন্য বিদ্যালয় শিক্ষার একটা জায়গা, অভিনেতাদের জন্য মঞ্চ হচ্ছিল একটা বিদ্যালয়, শিক্ষার একটা জায়গা। সেখান থেকে ম্যানার শেখা যায়, বিহেভিয়ার শেখা যায়, অভিনয় শেখা যায়। শুধু তো অভিনয়, তো শুধু অভিনয়টা না, আসলে একটা প্রকৃত মানুষে ওঠার জন্য কি কি করা উচিত সবকিছু শেখার জন্য মঞ্চ এখন আদর্শ জায়গা। মঞ্চে এখন পর্যন্ত কোন কোন নাটকে কাজ করা হয়েছে? সংখ্যার দিক থেকে বলতে গেলে 10 থেকে 15টা পথনাটক, আর মঞ্চ নাটক করেছি 4টা। এর মধ্যে বাসন ছিল ডক্টর সেলিম আন্দিলে স্যারের, তারপরে হচ্ছিল লোকনায়ক, তারপরে হচ্ছে শ্যামা প্রেম, এগুলোর নির্দেশক হচ্ছিল অনন্ত হীরা। আর অনেক নাটক, মানে উল্লেখযোগ্য আসলে এগুলোই বলার মতো। আচ্ছা, জানতে চাইবো যে একটু বলছিলেন শুরুতে যে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, তো এখন তো সবাই আসলে কাউন্ট করে যে আসলে ভিউ কার কত, হ্যাঁ, অভিনয়ের জায়গাটাকে একটু দূরে রেখে। তো এই জায়গাটা আপনার মতামত কি, আপনি কি মনে করেন? এখন বলতে গেলে তো অনেকের নাম চলে আসবে, ভিউ দিয়ে তো আসলে তো কাউকে মূল্যায়ন করা উচিত না। মূল্যায়ন করতে তার মেধা দিয়ে, যে কাজটাকে দেখে আপনি শিখছেন, আপনার দেখতে ভালো লাগছে সেটাই। এখন অনেক মেধাবী শিল্পী আছে, আপনি যদি তার নাম বলেন তো উনি তো অনেক বড় শিল্পী, এখন ওনার ভিউটা নেই। এখন ভিউ দিয়ে তো আর আপনি এক্সাম্পল করতে পারেন না। এটা কোনো ক্ষেত্রে ভিউ হতেই পারে। এখন তো ভাইরাল তো অনেক ক্ষেত্রে হয়, নেগেটিভ ক্ষেত্রে ভাইরালটা মানুষ বেশি হচ্ছে, পজিটিভ ক্ষেত্রে ভাইরালটা খুব কম হয়। তো আমি আসলে ডিপেন্ড করি না, যার যেরকম কাজ যে যেভাবে করছে আর যাকে যেভাবে সাপোর্ট করছে, কিছু ব্যাপার থাকে করুক, আমি আমার মতো হ্যাপি আছে, আলহামদুলিল্লাহ। এটাই। সামনে আর কি ধরনের চরিত্র করার ইচ্ছা, বা একটা ড্রিম ক্যারেক্টার থাকে না প্রত্যেকটা আর্টিস্টেরই, যে আমি এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করতে চাই? আমার খুব আসলে অ্যাকশন ধর্মী কাজ করার জন্য, আমরা হলিউডে যে মার্শাল আর্ট পছন্দ, সো হলিউডে যে ধরনের চলচ্চিত্র আমরা দেখি অ্যাকশন ধর্মী, মানে ওই ধরনের চলচ্চিত্র কাজ করার খুব ইচ্ছা। যায় না আদৌ হবে কিনা, এটা স্বপ্নই থেকে যাবে। যে পরিবেশে আমরা আছি সেরকম আমাদের এত বাজেটের চলচ্চিত্র সম্ভব, মানে কল্পনা করা যায় না। তারপর যায় না, যদি লাখে থাকে হলে হতে পারে। যদি জিজ্ঞেস করা হয়, এখন পর্যন্ত অনেক দিন ধরে তো কাজ করছেন, আপনার নিজের কাছে মনে হয় যে আপনার বিশেষ অর্জন, তাহলে সেগুলো কি? কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ছিল সুমন আনোর একটা নাটক করেছিলাম, মাসুম রেজার স্ক্রিপ্ট ছিল, 1968 মায়া। এই নাটকটা ছিল একটা প্রতিবন্ধী ক্যারেক্টারকে নিয়ে। মানে গল্প স্টোরিটা এমন যে ছেলেটা 2 মাস থেকে একটা প্রতিবন্ধী কেন্দ্রে বেড়ে ওঠে, আর 10টা প্রতিবন্ধীর মতো সেও বেড়ে ওঠে। একটা টিচার এসে আবিষ্কার করে সে আর 10 জন থেকে আলাদা। পরে বোঝা যায় তার জন্মটা সুস্থভাবে হয়েছিল, কিন্তু যেহেতু পরিবেশটা ছিল একটা প্রতিবন্ধী সার্কেলের, সে প্রতিবন্ধী হয়ে গেছে। তো ওই স্ক্রিপ্টটা করতে যে যতবার পড়েছি কেঁদেছি, পারফরমেন্স করতে যেও কেঁদেছি, বিষয়টা এরকম। আর এনটিভিতে আমার একটা খুবই পছন্দের বেশ কিছু প্রোডাকশন আছে, তার মাঝখানে
অপরিচিতা, ওটাও সুমন আনোয়ারের পরিচালনায়। আমি ছিলাম বিদ্যাসিনা মিম, রবীন্দ্রনাথের একটা কাজ। মানে খুবই মানে আমার কাছে মনে রাখার মতো একটা ওয়ার্ক ছিল দ্যাট টাইম যখন আমি কাজ করি এনটিভির ওই দিক থেকে। এবং শেফ শাইনভাইয়ের একটা কাজ ছিল মনসুয়া জংশন, তো এই কাজটা করতে চাইনি সামো সব কিছু মিলে। তো পরবর্তী যখন ওইটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল ইমন, ওর বন্ধু বলে, দোস্ত আমি বলি তুই কাজটা কর, শাইনভাই তোর কথা বলতেছে। তা আমি বলছি ক্যারেক্টার কি আছে, তো বলে যে ক্যারেক্টারে অ্যাডিকশনের একটা ব্যাপার আছে, মানে ছেলেটা অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড, আচ্ছা ফাইন, ঠিক আছে করি। তো অ্যাডিক্টেড ক্যারেক্টার করলাম, করার পর বাস্তব হচ্ছে আমি কোনো ড্রিঙ্ক করি না, স্মোকিং কিছুই করি না। সবাই মনে হচ্ছে আমি রিয়েলি অ্যাডিক্টেড একটা মানে ছেলে, আপনি এতটা ক্যারেক্টারে ঢুকেছিল। এবং ওই কাজটা যাওয়ার পর আমার মনে হচ্ছে আমার মাগুরা, আমার মনে হচ্ছে গুলশান, আমার হচ্ছে আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে নক, মানে অনেকের কাছে এটাই কি আপনার প্রথম কাজ? আমি যে কী ব্যাপার, আমি যে এতদিন কাজ করছি তাহলে এই দর্শকের কাছে পৌঁছায়নি। এই মনসুয়া জংশন শেফ শাইন ভাইয়ের এই প্রোডাকশন দিয়ে আমি এখানে গিয়েছিলাম। আপনাদের তো অনেক ধরনের ক্যারেক্টারে অভিনয় করতে হয়, এতক্ষণ গল্পেই তো আপনি অনেকগুলো ক্যারেক্টারের কথা বললেন। তো এক ক্যারেক্টার থেকে যখন আরেকটা ক্যারেক্টারে যেতে হয় তখন আসলে নিজেকে কিভাবে প্রিপারেশন নেন বা কিভাবে প্রিপেয়ার করেন? এই যে এটার জন্যই বললাম তো মঞ্চটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমি মঞ্চ থেকে কাজ করে এসেছি, ছোটবেলা থেকে মঞ্চ অভিনেতা হিসেবে আছি, তো বেসিক কিছু আছে যেটা আমার মঞ্চকে হেল্প করে কাজের ক্ষেত্রে। বেসিক কিছু লাইন আপ আছে, আমি কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় থাকা উচিত, আমার বয়স, আমার ক্যারেক্টারটা, সামগ্রিকভাবে একটা বায়োগ্রাফি আছে। একটা ক্যারেক্টার করতে হলে বায়োগ্রাফির মধ্যে আমি আসলে ইনভলভ হয়ে যাই, দ্যাটস ওয়াই আমার প্রবলেম হয় না। আপনার তো চমৎকার সুন্দর ভয়েস, এবং আমরা জানি যে আপনি আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন। আমরা একটু এই গল্পটা জানাতে চাই দর্শকদেরকে। যখন আমি থিয়েটার শুরু করি, প্রাঙ্গণ নাট্য দলে কর্মশালা করি, তখন আবৃত্তিকার মাহিদুল ইসলাম ভাই এসেছিলেন উচ্চারণের ক্লাস নিতে। তখন উনি কবিতা আবৃত্তি শুরু করলেন। তা কি কবিতা কি মানুষ শোনে? খুবই বিরক্ত ছিলাম মনে মনে, ইনার ফিল। কবিতা শোনাবে না, চুপ হয়ে গেলাম। হ্যাঁ, কবিতা শেষ হয়ে গেল, এই কবিতা আমার শিখতে হবে, জানতে হবে। মানে বেসিক্যালি আসলে কবিতার প্রেমে পড়েছি মাহিবের আবৃত্তি শুনে। আচ্ছা, দেন তারপর সংবৃতা প্রথম আবর্তনে আমি ক্যান্ডিডেট হলাম। আমি বলছি ভাই প্লিজ আমি আবৃত্তি শিখতে চাই, আমি আপনার সান্নিধ্যে আসতে চাই। তখন টিএসসিতে গেলাম, সেই সূত্রে ক্লাস করা কিছুদিন। ওই সূত্রে আসলে কিছুদিন যাতায়াত ছিল। তারপর তো স্ক্রিনের কাজের ব্যস্ততা আসলে কন্টিনিউ খুব একটা বেশি দিন করা হয়নি। এখন কি আমরা একটা ছোট্ট কবিতা শুনতে পারি? আসলে রেগুলার তো করা হয় না। হ্যাঁ, ছোট্ট একটা শোনা যেতেই পারে। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। এত শাড়ি এক জীবনে সে দেখেনি। আলমারি প্রথম থাকে রাখলো সব নীল শাড়িতে। হালকা একটা নীলকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি মোর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙ যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে? কিন্তু বছরে যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটি। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপরে থেকে নিচে, নিচে থেকে ডানে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে 6তলার বারান্দা থেকে সমস্ত শাড়ি ছড়িয়ে দিল নিচের পৃথিবীতে। 19 বছরের একটা মেয়ে, সে একা। তবু সেই শাড়ি এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন যুবক, সেগুলো লাশ। নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। চমৎকার, এত সুন্দর। আমি আসলে অনেকক্ষণ ভাবছিলাম যে এরপরে কি বলা উচিত। এত চমৎকার, এবং আপনি এত সুন্দর করে আসলে মডুলেশনগুলো করছিলেন, দারুণ। কবিতা নিয়ে সামনে আর একটু প্ল্যান জানতে চাই, যে কবিতা নিয়ে কি আরো কিছু চিন্তা করছেন? মানে প্রথমত এই চিন্তাটা ছিল না, মাঝখানে 2-1জনের সাথে কথা ছিল, বললো যে চল তুই আর আমি একটু ডুয়েট করি, মানে কাছের কিছু মানুষ প্রিয়জন। তো একটা প্ল্যানিং আছে, দেখা যাক, আর একটু গুছিয়ে নিই। কারণ যে কোনো কাজ হুট করে করা ঠিক না, একটু সময় নিয়ে ধরে নিয়ে তারপর কাজটা করা উচিত।
অনেকগুলো মিডিয়াতে কাজ করেছেন, অনেকগুলো মাধ্যমের কথা আপনি বলছিলেন এবং শুনেছিও। তবে প্রত্যেকটা আর্টিস্টের, প্রত্যেকটা অভিনেতার কিন্তু ইচ্ছা থাকে যে একটা বড় পর্দায় একটা কাজ করার বা চলচ্চিত্রে যাওয়ার। সেটা নিয়ে একটু জানতে চাই। চলচ্চিত্রে আমার 2টা চলচ্চিত্র রিলিজ হয়েছে। কারণ তোমায় ভালোবাসি, হরি জুপিয়া, গোলাম মোস্তফা শিমুল ভাইয়ের। আর গোলাম মোস্তফা শিমুল ভাইয়ের এনটিভির সিরিয়ালও আমি করেছি। তো এর পরবর্তী একটা চলচ্চিত্র আমি করেছি যেটা আসলে আমাদের ভারত এবং আমাদের বাংলাদেশ 2 দেশের যৌথ প্রযোজনায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম নির্মিত চলচ্চিত্র। সেইখানে তোফায়েল আহমেদ স্যারের ক্যারেক্টারটা করেছি। তা আমি আসলে লাকি যে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম চলচ্চিত্র, সেখানে আমি একটা ক্যারেক্টার করতে পেরেছি, মানে ইতিহাসের সাক্ষী সুযোগ পেলাম। আমি ভীষণ এক্সাইটেড। এই সিনেমার সম্পর্কে আরেকটু জানতে চাই যে কোথায় কোথায় শুটিং করেছেন, কেমন ছিল সেই অভিজ্ঞতাগুলো? আমরা তো আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্মে কাজ করি, এইখানের একটা পরিবেশ। আর আমি যখন মুম্বাইয়ের পরিবেশে কাজ করি, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেখানে তাদের চলে সারা ওয়ার্ল্ডে মানুষ দেখে, এবং তো ডেফিনেটলি বড় আয়োজন, বড় ক্যানভাস। আর তো সেইখানে আমি খুব মুগ্ধ ছিলাম, ওদের সব কিছু একদম 100% প্রফেশনাল, এবং আর্টিস্টকে টেক কেয়ার করা। যেন আমরা এখানে শ্যুট করে একটা মেকআপ রুম থাকে, ওইখানে একটা কার ভ্যানে আমার জন্য এক্সট্রা একটা রুমই আছে, এসি একটা রুমে আমি ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি। শটের আগে আমাকে সে বলছে যে আপনার একটা সিন পরে বা 10 মিনিট বা আধা ঘন্টা পরে আপনার সিন, ওরা কাপড় দিয়ে যাচ্ছে, আমি স্ক্রিপ্ট অ্যানালাইসিস করছি পুরো একটা ক্যারেক্টারের মধ্যে। মানে এই পরিবেশটা পেলে না প্রত্যেকটা পারফর্মার আরও বেটার আউটপুট দিতে পারে, আমার ফিল যেটা। আমি কাজ করেছি বাংলাদেশে, মুম্বাইতে, মুম্বাই ফিল্ম সিটিতে। এই তো প্রায় গত 2021 সালের শুরু এবং শেষ মিলেই কাজটা শেষ হয়েছে। আর এবছরের মাঝামাঝি দিকে এসে আমরা ডাবিংটা করেছি। আই থিঙ্ক সব কিছু শেষ, এখন প্রতীক্ষায় আছে কখন আসে। তো এরকম অনেক মজার স্মৃতি আছে, ভালো আধুনিক চিত্রায়ন, সব কিছু দেখারও সুযোগ হয়েছে, ভালো লেগেছে। বাহ, চমৎকার। সামনে আপনার কি কি কাজ পেতে যাচ্ছি? সামনের কাজের মধ্যে যেটা হচ্ছে যে দিবসের কিছু কাজ আছে, এখন মেনশন করতে চাচ্ছি না। কিছু কাজ যেহেতু এখন শুটিং করা হয়নি, কথা চলছে। আর ওয়েব সিরিজটা আসবে আই থিঙ্ক ডিসেম্বরে আসার সম্ভাবনা, যদি নভেম্বরে না আসে তো ডিসেম্বরে আসবে। অনেক অনেক ভালো লাগলো আজকে আড্ডা দিয়ে, এবং অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভির সকল দর্শক শ্রোতা এবং এনটিভির কর্মকর্তা সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা, দোয়া। ভালো থাকবেন, আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।